আসসালামু আলাইকুম স্টুডেন্ট, তোমাদের এবার এই চ্যাপ্টারগুলোর রিভিশন হবে। ঠিক আছে, তো আমরা যখন এবার টেক্সটগুলো পড়ব, আমরা কিন্তু খুব যত্ন সহকারে পড়ব। আমাদেরকে মনে রাখতে হবে এটা আমাদের রিভিশন পর্ব, এবং এখান থেকে অনেক কোয়েশ্চেন আনসার আমাদেরকে সলভ করতে হবে। ঠিক আছে, এমনকি মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, এসএকিউ কোয়েশ্চেন, সব কিছু। সেক্ষেত্রে খুব যত্ন সহকারে আমাদেরকে এগুলো পড়তে হবে। তো চলো আমরা আজকে জ্ঞানচক্ষু গল্পটা পড়ব, যেটা কিনা আশাপূর্ণা দেবীর লেখা। তো রবীন্দ্র পরবর্তী মহিলা সাহিত্যিকদের মধ্যে আশাপূর্ণা দেবী হলেন একজন অন্যতম সাহিত্যিক। ঠিক আছে, আশাপূর্ণা দেবী হলেন কি না গ্রাম্য জীবনের বা সাংসারিক জীবনের, গ্রাম্য জীবন বলবো না, শুধুমাত্র গ্রাম্য জীবন নিয়েই তিনি লেখেননি, সাংসারিক জীবনে ছোটোখাটো খুঁটিনাটি নিয়ে তিনি লিখেছেন। ঠিক আছে, তিনি বিখ্যাত হয়ে আছেন মূলত তার একটা বিখ্যাত উপন্যাসের জন্য। সেই উপন্যাসটার নাম কি না প্রথম প্রতিশ্রুতি। ঠিক আছে, প্রথম প্রতিশ্রুতির এটাকে ত্রয়ী উপন্যাস বলা হয়। প্রথম প্রতিশ্রুতি, সুবর্ণলতা আর বকুল কথা। ঠিক আছে, এই যে জ্ঞানচক্ষু গল্পটা, এটা তার কুমকুম গল্প সংকলন থেকে নেওয়া হয়েছে। দেখো প্রথমে কি বলছে, কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল। নতুন মেসোমশাই, মানে যার সঙ্গে এই কদিন আগে তপনের ছোটো মাসির বিয়ে হয়ে গেল, দেদার ঘটাপটা করে, সেই তিনি নাকি বই লেখেন, আর সেই সব বই নাকি ছাপাও হয়। তাহলে কি না আমরা প্রথমেই দেখতে পাচ্ছি কার কথা আছে? প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যে তপন নামক একজনের কথা আমরা পাচ্ছি। ঠিক আছে, তপনকে না তপনের নতুন মেসোমশাই। দেখো তোমরা কিন্তু এটা প্রত্যেককেই খেয়াল করবে। তোমাদের যখন কোয়েশ্চেন আনসার করিয়েছিলাম, তোমরা অনেকে ভুল করেছিলে। ছোটো মাসি কিন্তু নতুন মেসোমশাই। ঠিক আছে, ছোটো মাসির সঙ্গে যার বিয়ে হলো তাকে তপন সম্বোধন করছে নতুন মেসোমশাই বলে। অনেক বই ছাপা হয়েছে মেসোর। তারপর দেখো কি বলছে, তার মানে তপনের নতুন মেসোমশাই একজন সত্যিকারের লেখক। ঠিক আছে, তাহলে কি না আমরা বুঝতে পারছি লেখক নামক যে শ্রেণী বা যে জাতি, তার প্রতি তপনের কি আছে না, তার প্রতি তপনের একটা তোমার ভালো লাগা আছে। তো তার যে বাড়ির লোক, তার নতুন মেসোমশাই, সে কিন্তু একজন লেখক, আর তার লেখা আবার কি হয়, সত্যিকারের ছাপা হয়। জলজ্যান্ত একজন লেখককে এত কাছ থেকে কখনো দেখেনি তপন। দেখা যায় তাই জানতো না। লেখকরা যে তপনের বাবা, ছোটো মামা বা মেজো কাকুর মতো মানুষ, এ বিষয়ে সন্দেহ ছিল তপনের। দেখো প্রত্যেকটা মানুষের জীবনে কোনো না কোনো আইডিয়াল একটা পেশা থাকে। তো সেক্ষেত্রে আমাদেরকে বলতে হয় তপনের আইডিয়ালকে না, তপনের আইডিয়াল হলো নতুন মেসো। ঠিক আছে, আর সে নতুন মেসো কেন আইডিয়াল না, হচ্ছে কি তার প্রিয় একজন পেশা, সেটা হচ্ছে কি লেখক। ঠিক আছে, লেখকদেরকে তপন একদম আশ্চর্য জীব বলে মনে করে, কিন্তু সেই লেখকই যখন তার একজন নিকট আত্মীয় হয়ে গেল, সেটা তপনের কিছুতেই বিশ্বাস হচ্ছে না। কিন্তু নতুন মেসোকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের। আমাদের গল্পটার নাম কি, জ্ঞানচক্ষু, অর্থাৎ জ্ঞান রূপ চক্ষু। ঠিক আছে, একটা রূপক কর্মধারয় সমাস। তো গল্পের প্রথম নামকরণের সার্থকতা আমরা পাচ্ছি কি না, নতুন মেসোকে দেখে তপনের জ্ঞানচক্ষু খুলে গেল। এটা হচ্ছে তপনের প্রথম জ্ঞানচক্ষু খুলছে। আশ্চর্য, কোথাও উল্টোপাল্টা নেই, অন্য রকম নেই, একবারে নিছক মানুষ, সেই ওদের মতোই দাড়ি কামান, সিগারেট খান, খেতে বসেই আরে ব্যাস এত কখনো খাওয়া যায় বলে অর্ধক তুলিয়ে দেন, চানের সময় চান করেন, ঘুমানোর সময় ঘুমান। আসলে নতুন মেসো বা একজন সত্যিকারের লেখক যে এই সকল সাধারণ কাজগুলো করে, অর্থাৎ তার চেনা জানা একজন মানুষদের মধ্যেই পড়ে, সেটা তপনকে কি করছে, অবাক করে দিচ্ছে। তাছাড়া ঠিক ছোটো মামাদের মতোই খবরের কাগজের সব কথা নিয়ে প্রবলভাবে গল্প করেন, তর্ক করেন, আর শেষ পর্যন্ত এদেশের কিছু হবে না বলে সিনেমা দেখতে চলে যান, কি বেড়াতে বেরোন সেজেগুজে। মামার বাড়িতে এই বিয়ে উপলক্ষেই এসছে তপন, আর ছুটি আছে বলেই রয়ে গেছে। ওদিকে মেসোরও নাকি গরমে ছুটি চলছে, তাই মেসো শ্বশুরবাড়িতে এসে রয়েছে কদিন। দেখো তপন কোথায় গেছে, মামার বাড়িতে গেছে ছুটি কাটাতে, আর
সেখানে তো তাহলে সেটা নতুন মেসো শ্বশুরবাড়ি, আর সেখানে নতুন মেসো এসছে, সেই সূত্র ধরে তাদের দুজনাকার আলাপ পরিচয় এবং দেখা সাক্ষাৎ। ঠিক আছে, তাই অহরহই জলজ্যান্ত একজন লেখককে দেখার সুযোগ হবেই তপনের, আর সেই সুযোগ দেখতে পাচ্ছে তপন। লেখক মানে কোনো আকাশ থেকে পড়া জীব নয়, তপনদের মতোই মানুষ। তপনের বাবাই, তবে তপনেরই বা লেখক হতে বাধা কী? মেসোমশাই কলেজের প্রফেসর, তবে তপনের মেসোমশাই একজন লেখক হলেও সে কিন্তু পেশায় কী বলো তো, সে পেশায় কিন্তু একজন প্রফেসর। ঠিক আছে, এখন ছুটি চলছে, তাই সেই সুযোগে শ্বশুরবাড়িতে রয়ে গেছেন কদিন, আর সেই সুযোগেই দিব্যি একখানি দিবানিদ্রা দিচ্ছেন ছোটো মাসি সেই দিকে ধাবিত হয়। তপন অবশ্য না না করে প্রবল আপত্তি তোলে, কিন্তু কে শোনে তার কথা। ততক্ষণে তো গল্প ছোটো মেসোর হাতে চলেই গেছে, হইচই করে দিয়েছে ছোটো মাসি তার ঘুম ভাঙিয়ে। তপন অবশ্য মাসির এই হইচইতে মনে মনে পুলকিত হয়। তপন কি করেছেন, একটা গল্প লিখেছে, আর সেই গল্পটা কি করেছে তপনের মাসি তার মেসোর কাছে নিয়ে চলে গেছে। তপন তাতে আপত্তি জানালেও তাতে কি হচ্ছে, তপনের আনন্দই হচ্ছে। ঠিক আছে, ততক্ষণে তপন অবশ্য মাসির এই হইচইতে মনে মনে পুলকিত হয়, মুখে আ আ করলেও হয়, কারণ লেখার প্রকৃত মূল্য বুঝলে নতুন মেসোই বুঝবে রত্নের মূল্য জহুরির কাছে। তাহলে এখানে দেখো একটা প্রবাদ ব্যবহার করা হচ্ছে, রত্নের মূল্য জহুরির কাছে। তো এখানে রত্ন বলতে তপনের নিজের লেখাটা, এবং জহুরি বলতে সে ছোটো মেসোমশাই বা নতুন মেসোমশাইকেই বোঝাচ্ছেন। ঠিক আছে, একটু পরেই ছোটো মেসো ডেকে পাঠান তপনকে। বোধ করি নতুন বিয়ের শ্বশুরবাড়ির ছেলেকে খুশি করতেই বলে ওঠেন, তপন তোমার গল্প তো দিব্যি হয়েছে, একটু কারেকশন করে করে দিলেই ছাপাতে দেওয়া চলে। তপন প্রথমটা ভাবে ঠাট্টা, কিন্তু যখন দেখে মেসোর মুখে করুণ ছাপ, তখন আহ্লাদে কাঁদো কাঁদো হয়ে যায়। তাহলে বাপু তুমি ওর গল্পটা ছাপিয়ে দিও, মাসি বলে মেসোর উপযুক্ত কাজ হবে সেটা। মেসো তেমনি করুণার মূর্তিতে বলেন, তা দেওয়াই যায়, আমি বললে সন্ধ্যা তারার সম্পাদক না করতে পারবে না। ঠিক আছে তপন, তোমার গল্প আমি ছাপিয়ে দেব। সন্ধ্যা তারা হচ্ছে কি একটা পত্রিকা, তার সম্পাদকের সঙ্গে নতুন মেসোর কি আছে না, তোমার ভালো সুসম্পর্ক আছে। ঠিক আছে, তার খাতিরেই তপনের লেখা সে ছাপিয়ে দিতে পারে, এই কথাই বলছে। বিকেলে চায়ের টেবিলে কথাটা ওঠে। দেখো এই যে চায়ের টেবিল বিকেলে, এটা থেকে কিন্তু প্রচুর কোশ্চেন হয়েছে, তোমাদেরকে আমি করিয়েও ছিলাম। চায়ের বিকেলে, সন্ধে, সকালে, কখনকার টেবিল, বিকেলে চায়ের টেবিল। ঠিক আছে, আর সবাই তপনের গল্প শুনে হাসে, কিন্তু নতুন মেসো বলে, না না আমি বলছি তপনের হাত আছে, অর্থাৎ কি তার লেখার ক্ষমতা আছে, চোখও আছে, নচেত এই বয়সের ছেলেমেয়েরা গল্প লিখতে গেলেই হয়তো রাজা রানীর গল্প লেখে, নয় তো খুন, জখম, অ্যাক্সিডেন্ট অথবা না খেতে পেয়ে মরে যাওয়া এইসব মাল মশলা নিয়ে বসে। তপন যে সেই দিকে যায়নি, শুধু ওর ভর্তি হওয়ার দিনের অভিজ্ঞতা আর অনুভূতির বিষয় নিয়ে লিখেছে, এটা খুব ভালো, ওর হবে। তপন বিহুবল দৃষ্টিতে তাকায়। তারপর ছুটি ফুরোলে মেসো গল্পটি নিয়ে চলে গেলেন। তপন কৃতার্থ হয়ে বসে বসে দিন গোনে, আর এই কথাটাই ভাবছে তপন রাত্রিন। ছেলেবেলা থেকে তো রাশি রাশি গল্প শুনেছে তপন, আর এখন বস্তা বস্তা পড়ছে, কাজেই গল্প জিনিসটা যে কি সেটা জানতে বাকি নেই। শুধু এইটুকু জানা ছিল না, সেটা এমনই সহজ মানুষই লিখতে পারে। নতুন মেসোকে দেখে জানলো সেটা, তবে আর পাইকে তপনকে। দুপুরবেলা সবাই যখন নিথর অর্থাৎ সবাই যখন কি করছে, চুপচাপ শান্তশিষ্ট, তপন আস্তে আস্তে একটা খাতা, হোম টাস্কের খাতা আর কি, বিয়েবাড়িতে যেটা মা না নিয়েও ছাড়েনি, আর কলমটি নিয়ে 3তলা সিঁড়িতে উঠে গেল। আর তোমরা বিশ্বাস করবে কিনা জানি না, একা শুনে বসে লিখে ফেললো আস্ত একটা গল্প। লেখার পর যখন পড়লো, গায়ে কাঁটা দিয়ে উঠল তপনের, মাথার চুল খাড়া হয়ে উঠল। এ কী ব্যাপার, এ যে হুবহু গল্পের মতোই লাগছে, তার মানে সত্যিই একটা গল্প লিখে ফেলেছে তপন, তার মানে তপনকে এখন লেখক বলা চলে। হঠাৎ ভয়ানক একটা উত্তেজনা অনুভব করে তপন, আর দূর দাঁড়িয়ে নিচে নেমে এসে ছোটো মাসিকেই বলে বসে, ছোটো মাসি আমি একটা গল্প লিখেছি। ছোটো মাসি ওর চিরকালের বন্ধু, বয়সে বছর 8 বড়। তাহলে ছোটো মাসি তার থেকে কত বছরের বড়, তপনের থেকে 8 বছরের বড়। কাজেই মামার বাড়ি এলে সব কিছু ছোটো মাসির কাছে, তাই এই ভয়ানক আনন্দের খবরটা ছোটো মাসিকে সর্বাগ্রে দিয়ে বসে।
তবে বিয়ে হয়ে ছোটো মাসি যেন একটু মুরব্বি হয়ে গেছে, তাই গল্পটা সবটা না পড়ে একটু চোখ বুলিয়ে বেশ পিঠ চাপড়ানো সুরে বলে, ও মা, এ তো বেশ লিখেছিস রে, কোনোখান থেকে টুকলিফাই করিসনি তো? ছোটো মাসি, ভালো হবে না বলছি। আরে বাবা, খেপছিস কেন? জিজ্ঞাসা করছি বই তো নয়, রোজ তোর মেসোমশাইকে দেখায়, কিন্তু গেলেন তো গেলেনই যে। কোথায় গল্পের সেই ৮-৬ ছাপার অক্ষরে গাঁথা চেহারাটি, যার জন্যে হাঁ করে আছে তপন? মামার বাড়ি থেকে বাড়িতে চলে এসো। তাহলে দেখো, এগুলো কিন্তু সবই কি হচ্ছে, ফ্ল্যাশব্যাক পদ্ধতিতে হচ্ছে, ঠিক আছে? তপন কিন্তু নিজের বাড়িতে এসে সেই সকল কথাগুলো, অর্থাৎ তার কিভাবে একটা আস্ত গল্প লেখা হয়েছিল সেই সকল কথাগুলো কিন্তু ভাবছে, ঠিক আছে? আর সে প্রতীক্ষায় আছে কবে পত্রিকার মধ্যে তার গল্পটা বেরোবে। এদিকে বাড়িতে তপনের নাম হয়ে গেছে কথা সাহিত্যিক, কথাশিল্পী, কবি, সাহিত্যিক, কথাশিল্পী। আর উঠতে বসতে ঠাট্টা করছে, তোর হবে? হ্যাঁ বাবা, তোর হবে। তবু এসব ঠাট্টা তামাশার মধ্যেই তপন আরও 2-3টে গল্প লিখে ফেলেছে। ছুটি ফুরিয়ে এসেছে, হোম টাস্ক হয়ে ওঠেনি, তবু লিখছে, লুকিয়েই লিখছে, যেন নেশায় পেয়েছে। তারপর ছুটি ফুরোলো, রীতিমতো পড়া শুরু হয়ে গেছে। প্রথম গল্পটি সম্পর্কে একেবারে আশা ছাড়া হয়ে গেছে, বিষণ্ণ মন নিয়ে বসে আছে। এমন সময় ঘটল সেই ঘটনা। ছোটো মাসি আর মেসো একদিন বেড়াতে এলো, হাতে এক সংখ্যা সন্ধ্যাতারা। একদিন তপনদের বাড়িতে হঠাৎ করে ছোটো মাসি আর নতুন মেসো, ঠিক আছে, আর তাদের হাতে আছে সন্ধ্যাতারা পত্রিকাটা। কোন হেতু সন্ধ্যাতারা নিয়ে কেন? বুকের রক্ত ছলকে ওঠে তপনের। তবে কি সত্যিই তাই? সত্যিই তপনের জীবনে সবচেয়ে সুখের দিনটি এলো আজ? কিন্তু তাই কি সম্ভব? সত্যিকারের ছাপার অক্ষরে তপন কুমার রায়ের লেখা হাজার হাজার ছেলে মেয়ের হাতে ঘুরবে? পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে? দেখো, এটা লাইনটা থেকে কিন্তু কোশ্চেন হয়, পৃথিবীতে অলৌকিক ঘটনাও ঘটে। এখানে অলৌকিক বলতে কোন ঘটনাকে বোঝানো হয়েছে, ঠিক আছে? তো এখানে তোমাদেরকে উত্তর কি হবে না, তপন তার নিজের লেখাটা যে পত্রিকায় ছাপানোর ব্যাপারটা কি বলেছে, কি অলৌকিক ঘটনা, ঠিক আছে? তা ঘটেছে, সত্যিই ঘটেছে। সূচিপত্রে নামও রয়েছে, প্রথম দিন গল্প, শ্রী তপন কুমার রায়। সারা বাড়িতে শোরগোল পড়ে যায়। তপনের লেখা গল্প পত্রিকায় ছাপা হয়েছে, ওর লেখক মেশো ছাপিয়ে দিয়েছে। পত্রিকাটি সকলের হাতে হাতে ঘোরে। সকলেই একবার করে চোখ বোলায় আর বলে, বাড়ে, চমৎকার লিখেছে তো। মেশো অবশ্য মৃদু মৃদু হাসেন, বলেন, একটু আধটু কারেকশন করতে হয়েছে অবশ্য, নেহাত কাঁচা তো। ক্রমশ ও কথাটা ছড়িয়ে পড়ে, ওই কারেকশানের কথা। বাবা বলেন, তাই? তা নাহলে ফট করে লিখলো আর ছাপা হলো। দেখো, বাবা মা এরা কে কী বলছেন সেগুলো কিন্তু খুব নজর রাখবে। মেজো কাকু বলেন, তা ওরকম একটা লেখক মেশো থাকা মন্দ নয়, আমাদের থাকলে আমরাও চেষ্টা করে দেখতাম। ছোটো মাসি আত্মপ্রাসাদের প্রসন্নতা নিয়ে বসে বসে ডিম ভাজা আর চা খায়, মেশো শুধু কফি, ঠিক আছে? এটাও কিন্তু মনে রাখবে। আজ আর অন্য কোনো কথা নেই, শুধু তপনের গল্পের কথা আর তপনের নতুন মেশোর মহত্বের কথা। উনি নিজে গিয়ে না দিলে কি আর সন্ধ্যাতারার সম্পাদক তপনের গল্প করে আঙুল দিয়ে ছুতো? তপন যেন কোথায় হারিয়ে যায় এইসব কথার মধ্যে। দেখো, এই লাইনটা থেকেও কোশ্চেন হয়, তপন যেন কোথায় হারিয়ে যায় এইসব কথার মধ্যে। এখানে কোন সব কথার মধ্যে বলা হয়েছে, ঠিক আছে? এই যে তপনের গল্প লেখা এবং তার মেশোর কালেকশন করে দেওয়া এবং সন্ধ্যাতারার পত্রিকাকে অনুরোধ করা, এই কিন্তু সব কিছুকেই বলা হয়েছে। গল্প ছাপা হলে যে ভয়ঙ্কর আহ্লাদটা হবার কথা, সে আহ্লাদ তপন খুঁজে পায় না। কেন পায় না? না হচ্ছে কি, তপনকে বিভিন্ন ধরনের কটু কথা শুনতে হচ্ছে, ঠিক আছে? তার জন্যই তপন আর সেই আহ্লাদটা খুঁজে পাচ্ছে না। অনেকক্ষণ পরে মা বলেন, কই, তুই নিজের মুখে একবার পড় তো তপন শুনি। বাবা, তোর পেটে পেটে এতক্ষণে বইটা নিজের হাতে পাই তপন। মা বলেন, কই পড়, লজ্জা কি, পড়, সবাই শুনি। তপন লজ্জা ভেঙে পড়তে যায়, কেশে গলা পরিষ্কার করে, কিন্তু এ কি পড়ছে তপন? এ কার লেখা? এর প্রত্যেকটা লাইনই তো নতুন, আনকরা, তপনের অপরিচিত। এর মধ্যে তপন কোথা? মানে কি, লেখাটা তপনের নয়। হ্যাঁ, তার মানে মেশো তপনের গল্পটিকে আগাগোড়াই কারেকশন করেছে, অর্থাৎ নতুন করে লিখেছেন নিজের পাকা হাতে কলমে। তপন আর পড়তে পারে না, বোবার মতো বসে থাকে। তারপর ধমক খায়, কিরে, তোর যে দেখি পায়া ভারী হয়ে গেল। পায়া ভারী হয়ে গেল মানে কি? মানে অহংকার জন্মে গেল, তুই যার পড়ছিস না। কিন্তু তপন কি কারণে পড়ছে না? কারণ নিজের লেখা গল্প এবং পত্রিকায় ছাপানো গল্প দুটোর মধ্যে কি আকাশ পাতালের একটা পার্থক্য, ঠিক আছে? তপন তার নিজের লেখাকে খুঁজেই পাচ্ছে না, সেই কারণে তপন আর গল্পটা কিন্তু পড়তে পারছে না। আর অন্যদিকে ওর বাড়ির লোক মনে করছে যে ও অহংকার করে পড়ছে না।
সবাই শুনতে চাইছে তবু পড়ছিস না, নাকি অতি আহ্লাদে বাক্য হরে গেল? তপন গড়গড়িয়ে পড়ে যায়, তপনের মাথায় ঢোকে না সে কি পড়ছে, তবু ধন্যি ধন্যি পড়ে যায়। আর একবার রব ওঠে তপনের, লেখক মেশো তপনের গল্পটি ছাপিয়ে দিয়েছে। তপন বইটা ফেলে রেখে চলে যায়। তপন ছাদে উঠে গিয়ে শার্টের তলাটা দিয়ে চোখ মুছে। তপনের মনে হয় আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন। তাহলে দেখো, যে দিনটা তপনের জীবনের সবচেয়ে সুখের দিন হতে পারতো, সেই দিনটাই কি হয়ে গেল, তপনের জীবনে দুঃখের দিন হয়ে গেল। কেন তা জানে না তপন, শুধু এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন, যদি কখনো লেখা ছাপতে দেয় তো তপন নিজে গিয়ে দেবে নিজের কাঁচা লেখা, ছাপা হয় হোক না হয় হোক। তপনকে যেন আর কখনো শুনতে না হয় অমুক তপনের লেখা ছাপিয়ে দিয়েছে, আর তপনকে যেন নিজের গল্প পড়তে বসে অন্যের লেখা লাইন পড়তে না হয়। তার চেয়ে দুঃখের কিছু নেই, তার থেকে অপমানেরও কিছু নেই। তাহলে এই যে গল্পটা, এই গল্পটাতে আমরা কি দেখতে পাচ্ছি না, তপনের জ্ঞানচক্ষু কিন্তু দুবার খুলেছিল। প্রথমেই আমরা দেখতে পাই যে নতুন মেশোকে দেখে, অর্থাৎ যে লেখককে তপন তার আইডেল ভাবত, যে লেখককে সবসময় সে মনে করত এক অন্য গ্রহের বাসিন্দা, সেই লেখক যখন তার নিকট আত্মীয় হয়ে গেল, তার ছোটো মাসির স্বামী হয়ে গেল, তখন তপন তাকে কাছ থেকে দেখে তার জ্ঞানচক্ষু খুলেছিল। ঠিক আছে, কিন্তু গল্পের প্রকৃত জ্ঞানচক্ষু তখনই খুলেছিল কখন না, গল্পের শেষের দিকে, যখন তপন নিজের লেখা পত্রিকায় ছাপা লেখা দুটোর মধ্যে একটা পার্থক্য বুঝতে পারে। অর্থাৎ তার মেশো নিজে লিখে সেই গল্পটা তপনের নামে ছাপিয়ে দিয়েছে, কিন্তু তপন কোনোদিনই সেটা চায়নি। ঠিক আছে, সেই গভীর মুহূর্তে, সেই দুঃখের মুহূর্তে তপন কি সংকল্প করে, যে এবার যদি কখনো গল্প ছাপতে হয় সে নিজে গিয়ে দেবে, তাতে ছাপা হয় হবে, না হয় না হবে, কিন্তু অন্যের কৃতিত্ব নিয়ে সে নিজের কোনো রকম কোনো নাম চাই না। এবং যে তার পরিপ্রেক্ষিতেই আমরা দেখি যে গল্পটা ছাপা হলে যে একটা আহ্লাদ হবার কথা ছিল তপনের, কিন্তু সে আহ্লাদটা হয়নি। কারণ কি না, সে গল্প লিখেছে এটা সবাই যেমন বিশ্বাস করতে চাইছে না, তেমনি সে কি নিজের মনেও সে কষ্ট পাচ্ছে। কারণ কি, সবাই বলছে যে সন্ধ্যাতারার পত্রিকা কড়ি আঙুল দিয়ে ছুতো না, তার মেশো নিজে গিয়ে না দিলে, আবার মেশো নাকি কারেকশন করে দিয়েছে। এই সকল কথার মধ্যে কিন্তু তপন নিজের দুঃখটা কি বুঝতে পারে। ঠিক আছে, তো যে দিনটা তপনের জীবনে সবচেয়ে সুখের দিন হতে পারতো, সেই দিনটাই কি হয়ে গিয়েছিল, তপনের জীবনে সবচেয়ে দুঃখের দিন হিসাবে পরিগণিত হয়ে গিয়েছিল। ঠিক আছে, তার মধ্যে তপন কোথাও আনন্দ খুঁজে পায়নি। ঠিক আছে, তোমরা এই টেক্সটটা ভালো করে পড়ো, আমি তোমাদের আজকে অবজেক্টিভগুলো দিচ্ছি।